অভিষেককে নেতা হিসেবে মানো? নিশ্চিতভাবে ইন্দিরা গান্ধীকে ভালো লাগতো, এবং তারপর আমার রাজনীতির প্রেক্ষাপটটাই চেঞ্জ হয়ে গেল যখন মমতা বন্দ্যোপাধ্যায় যুব নেত্রী হলেন। আমার মমতা ব্যানার্জির সৈনিক, এবং বাই হার্ট আই এম এ সেকুলার পার্সন। যে বাংলার মানুষ সেই তৃণমূল কংগ্রেসের। এবারও অন্তত 240টা বা 50টা সিট নিয়ে জিতলেও তুমি অবাক হবে। তা আমাকে প্রমাণ করতে হবে আমি ভারতীয়। সবাইকে লাইনে দাঁড় করেছো, সবাইকে হ্যারাস করছো, এইটার বিরুদ্ধে তো মমতা ব্যানার্জি লড়াই করেছে। তুমি ডিক্লেয়ার করে দাও যে ফিরহাদ হাকিম তার এই আছে, তুমি বাংলাদেশি করে দাও, করে আমাকে পুশব্যাক করে দাও। মিস ইনফরমেশন বিজেপির রয়েছে, সে অনুযায়ী পলিসি তৈরি করেছে এই নির্বাচন কমিশন। নরেন্দ্র মোদী কি তুগলক হয়ে গেছেন? মমতা ব্যানার্জি সততার প্রতীক, এখানে দুর্নীতি হওয়া উচিত। নরেন্দ্র মোদীর দলে রেপিস্ট আছে, নরেন্দ্র মোদী কি তার সাথে যুক্ত, বা পুরো বিজেপি তাই? আমার এগেনস্টেও করাপশন করেছে, আমাকেও জেলে ঢুকিয়েছে। একই কেসে আমি জেলে গেলাম আর শুভেন্দু অধিকারীকে টাচ করতে পারলো না। ওয়াশিং মেশিনে যদি ঢুকে যাও তোমার কাপড় সাদা হয়ে গেল। আর ওয়াশিং মেশিনে গোডসেবাদ জিন্দাবাদ এই জীবনে বলতে পারবো মোদী, এটা হাঁটি যা কিছু হারাই গিন্নি বলেন কেসটা বেটাইছো। ভারতবর্ষে আমরা কেসটার ব্যাটা হয়ে গেছি। তুমি বলছো তুমি মুসলিম বলে তোমাকে টার্গেট করা হচ্ছে। কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মা, সেই কান্ডারির নাম মমতা ব্যানার্জি। We believe in politics of love, politics of equality, politics of intrigue. बड़े बड़े शहर में छोटे छोटे चीज होते रहते हैं सेनोरिटा। পশ্চিমবঙ্গের রাজনীতির এক পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব বিওয়ান পডকাস্টের আজকের অতিথি। দীর্ঘদিন ধরে কলকাতা পুরসভা ও রাজ্য প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন। শাসক দলের সর্বোচ্চ নেত্রীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি সংগঠন ও প্রশাসন দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ তাকে বাংলার রাজনীতিতে সংখ্যালঘু, বিশেষত মুসলিম সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ মুখ হিসেবেও চিহ্নিত করেন। ফিরহাদ হাকিম, ববিদা, যার এই রাজনৈতিক জীবন একেবারেই মাখনের মতো মসৃণ নয়, বিতর্কমুক্তও নয়। ববিদাকে উদ্ধৃত করে পাকিস্তানের একটা পত্রিকায় ছাপা মন্তব্য ঘিরে তীব্র সমালোচনা, দাওয়াতে ইসলাম প্রসঙ্গে বিরোধীদের আক্রমণ এবং বিভিন্ন সময় রাজনৈতিক মন্তব্য ঘিরে বিতর্ক ওনাকে বারবার সংবাদের শিরোনামে এনে দিয়েছে। কলকাতার মেয়রের মতো সম্মানজনক পদে বসে থাকা এই মানুষটার দাবি তার বক্তব্যের প্রেক্ষাপটকে অনেক সময় বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তবে রাজনৈতিক সমালোচকদের দাবি ববিদার ভাষ্য রাজনৈতিক মেরুকরণকে উস্কে দেয়। আমার 20 বছরের সাংবাদিক জীবনে ববি হাকিমকে যতদূর দেখেছি, কারোর সাহায্য করতে কখনো পিছপা হন না। বিধানসভার বাইরেও অতি বড় রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে বিয়েবাড়িতে দেখা হলে সৌজন্য বিনিময় করতে কোনো রকম কার্পণ্য করেন না। ফিরহাদ হাকিম সাধারণত তার স্পষ্টভাষী ও রাজনৈতিক স্টাইলের জন্য সমানভাবে সমর্থন ও সমালোচনার কেন্দ্রে থাকে। তবে পডকাস্ট শুরু করার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ববিদা, বিওয়ানে তোমাকে স্বাগত। 20 বছর তোমাকে দেখছি, আমিও বড় হচ্ছি, এক্সপিরিয়েন্স হচ্ছে, তুমিও অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছো। ঠিক। তুমি একটা অ্যাফ্লুয়েন্ট পরিবার, উচ্চশিক্ষিত পরিবার, সেখান থেকে এসে রাজনীতিতে কিভাবে প্রবেশ করলে? ছোটবেলার থেকে সমাজসেবা একটা নেশা ছিল। আমরা থাকি এই পাড়ায়, যেটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষ চারিদিকে বস্তি আছে। সেখানে মানুষের ক্রাইসিসে পাশে দাঁড়াতে দাঁড়াতে কোনো সময় জানলাম না যে কখন পপুলার হয়ে গেল। যারা তখন এমএলএ ছেলে হতেন তারা আমাকে সাথে করে নিয়ে এই পাড়ায় ঘুরতেন। সেই থেকে আমি রাজনীতিতে আকৃষ্ট হই। নিজেও জানলাম যে কবে কংগ্রেস করতে শুরু করলাম। নিশ্চিতভাবে ইন্দিরা গান্ধীকে ভাল লাগতো। সেই সময় মুক্তিযুদ্ধ হয়েছিল 71-এর, সেই সময় চারিদিকে একটা হই হই ভাব। আমি খুব ছোট, তখন থেকেই এই ক্যাম্পে বসা, এখানে লোকাল রাজনীতি এটা করতাম। পরবর্তীকালে কিছুদিন ছাত্র রাজনীতি, সুব্রত মুখার্জি, এবং তারপর আমার রাজনীতির প্রেক্ষাপটটাই চেঞ্জ হয়ে গেল যখন মমতা বন্দ্যোপাধ্যায় যুব নেত্রী হলেন। সেই সময় আমি ডাইরেক্ট পলিটিক্সে ইনভলভ হলাম, এবং সেই থেকে এখনও পর্যন্ত মমতা ব্যানার্জির সহযোগী। সেই 91 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত ওনার সাথেই রয়েছে। মানে আপনি নেত্রীকে পছন্দ করেছেন নাকি তার নীতিকে?
নেত্রীকে পছন্দ করা মানে তার নীতিকে পছন্দ করা, তার লড়াইকে পছন্দ করা, তার আদর্শকে পছন্দ করা এবং তার একজন স্ট্রন্ট ফলোয়ার হিসেবে আমি সেই 90 দশক চিনতাম আরও আগের থেকে, যেহেতু ঠিক পাশের পড়া, কিন্তু ডাইরেক্টলি ওনার সাথে যুক্ত হলাম 90 সাল থেকে। কিন্তু পরিবার কোনো আপত্তি করেনি, কারণ সেই সময় চিতলার যা পরিস্থিতি ছিল আইন শৃঙ্খলা। হ্যাঁ, আপত্তি করেছে, বাবারা তখন রাগারাগি করতো। তা পরবর্তীকালে আমরা ফ্যামিলি হলো, ব্যবসা ট্যাবসা যেগুলো ছিল সেগুলোই দেখতাম। তারপরে আস্তে আস্তে ইনভলভ হয়ে গেলাম এবং নেত্রী আমার উপরে আস্তে আস্তে দায়িত্ব দিলেন। সেই দায়িত্বগুলো পালন করতে করতে তোমার কথা অনুযায়ী একটা পরিচিত রাজনৈতিক মুখ হয়ে দাঁড়ালাম। এই যে আমি ইন্ট্রোডাকশানে বলছিলাম যে বিরোধীরা এখন মানে ফিরহাদ হাকিমকে একেবারে সংখ্যালঘু নেতা হিসেবে, মুখ হিসেবে বা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে একেবারে করে মানে পিন পয়েন্টেড করে। কিন্তু সেক্ষেত্রে তুমি নিজেকে কী ভাবো, সংখ্যালঘু নেতা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক? আমার মমতা ব্যানার্জির সৈনিক নিশ্চিতভাবে। আমি যেহেতু মুসলিম পরিবারে রয়েছি তাই সংখ্যালঘু সোসাইটির থেকে আসি, কিন্তু যেখানে আমি ছোটোবেলার থেকে ইলেক্টেড কাউন্সিলর, সেখানে আমাদের বাড়ি ছাড়া একটা সময় এই ওয়ার্ডে কোনো সংখ্যালঘু ছিল না। 25 বছর ধরে আমি এখানকার কাউন্সিলর, 5 বার জিতেছি, কোনোবার মার্জিন কমেনি, 2000 করে প্রত্যেকবার মার্জিন বেড়েছে, অর্থাৎ 5000, তারপর 8000, তারপর 12000, তারপর 14,000, তারপর 15,000 আমার এই মার্জিন এই ওয়ার্ডে। এখানে কোনো সংখ্যালঘু নেই। এখানে নিশ্চিতভাবে আমি এই পাড়ার ছেলে, এই ওয়ার্ডের ছেলে, মানুষের বিপদে ছোটোবেলার থেকে দৌড়ে যাই, মানুষের সাথে মানুষের পাশে থাকি, তাই মানুষ আমার উপরে ভরসা করেন। কিন্তু এখন যখন এই বিষয়গুলো আসে যে ববি হাকিম মুসলিম নেতা, দেখো কে কী বললো আমার কিছু যায় আসে না। আমি নিজে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি এবং বাই হার্ট আই অ্যাম এ সেকুলার পারসন। এখন রাজনীতিতে যা চলছে, সামনে নির্বাচন, আমি তোমাকে যদি জিজ্ঞেস করি কি মনে করছো, তুমি এটা খুব স্বাভাবিক যে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে। কি অবস্থায় আসবে? তৃণমূল কংগ্রেস কি কাজ করেছে এবং কেন ক্ষমতায় আসবে এটা বিশ্লেষণ দরকার। আমাদের দেশে এখনও সাবসিডির দেশ। এই দেশে মানুষ এখনও হেল্প চায়। সারা দেশের কথা বলছি, সারা দেশে আমাদের যে অর্থনীতি হওয়ার কথা তার থেকে দেশের অর্থনীতি কম, তাই আমার স্টেটেও তার এফেক্ট আছে। সেখানে দাঁড়িয়ে ওমেন এম্পাওয়ারমেন্টের জন্যে যে কাজটা করেছে, যেটা পরবর্তীকালে অন্য অন্য স্টেট আমাদের স্টেটকে ফলো করেছে, যেটা হলো লক্ষ্মীর ভাণ্ডার, এই কাজটা করেছে বলে একটা মেয়েদের সাপোর্ট তৃণমূল কংগ্রেস পাবে, পেয়ে এসছে, আরও পাবে। দ্বিতীয়ত হচ্ছে যে এখনও যেহেতু ওই 2 কোটি করে বছরে চাকরি হয়নি, নিশ্চিতভাবে আরবান ইউথ বা রুরাল ইউথ আছে যাদের সেই কাজটা এখনও হয়নি। 2 কোটি চাকরি বলতে যেটা আপনারা অভিযোগ করেন, যেটা অভিযোগ করি নয়, যদি দেশে সত্যি সত্যি বছরে 2 কোটি করে চাকরি হতো তাহলে 30 কোটি মানুষের যে চাকরি হতো, মানে সারা দেশে কোনো বেকার থাকতো না। কিন্তু সেটা হয়নি, উল্টে যার চাকরি ছিল তার চাকরি চলে গেছে তোমাদের যে ইন্ডেক্সে, সেখানে বেকারত্ব বেড়ে গেছে এতে সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সেখানে আমরা যেটা যুব ভাতা যেটা দিচ্ছে এখন, সেটার জন্য মানুষ একটা আকৃষ্ট হবে। তৃতীয়ত, তৃণমূল কংগ্রেসের অর্গানাইজেশন, সেটা পঞ্চায়েত লেভেলে বলো, কাউন্সিলর লেভেলে বলো, ব্লক লেভেলে বলো, এই যে অর্গানাইজেশন মানুষের কাছে রিচ করা, অ্যাফ্লুয়েন্ট মানুষ যারা হয় তারা একটা ফোন করলো, একটা অ্যাম্বুলেন্স এসে গেল, ফোন করলো একটা নার্সিংহোমে সিট বুক হয়ে গেল, একটা অ্যাফ্লুয়েন্ট হয়ে গেল। যারা সেই অ্যাফ্লুয়েন্সি নেই যেসব জায়গায়, বেশিরভাগই পপুলেশন, সেখানে ডিপেন্ডেন্ট অন লোকাল লিডারশিপ হয়। রোজ আমি যে বসি খেলা করতে, তো বসি না, রোজ যে প্রায় 40, 50, 100টা লোক আমার সাথে রোজ সকালবেলা দেখা করে, তো খেলা করার জন্য ওরা দাঁড়িয়ে থাকে না সকাল থেকে। তাদের সেই দরকারগুলো আছে, কারো রেশন কার্ডের দরকার আছে,
কারোর হসপিটালে ভর্তির দরকার আছে, কারোর বাচ্চার এডুকেশনের দরকার আছে, কারোর স্কুলের দরকার আছে, কারোর কলেজে ভর্তির দরকার আছে, বিভিন্ন রকম দরকার। কেউ কারোর সোশ্যালি বাড়িতে দরকার, হয়তো মানে এলাকায় কিছু সমস্যা আছে সেটার দরকার আছে। এইগুলোকেই আমরা যে মানে এগুলোকে অ্যাড্রেস করছি, আমরা সেগুলোকে রিঅ্যাক্ট করে সাথে সাথে সলভ করার চেষ্টা করছি। এই যে আমাকে তো মুখ দেখে এখানে 5,000 থেকে 15,000 ভোটে জিতিনি কাউন্সিলর হিসেবে। এখানে তো মানুষের কাছে এই রিচটা বেড়েছে বলে তো ভোটের পার্সেন্টেজ বেড়েছে। এই যে অর্গানাইজেশনটা আমাদের আছে প্রত্যেকটা জায়গায়, এটা আমাদের কাছে একটা অ্যাডভান্টেজ, যেটা আর কোনো দল করতে পারেনি। সিপিএমের ছিল, সেটা ভেঙে চুরমার হয়ে গেছে, আর অন্য কোনো দলের নেই। আর মমতা ব্যানার্জি সেই লিডারশিপ, মানুষের একটা না একটা এসআইআর, কখনো নোটবন্দি, কখনো তার বিরুদ্ধে এই যে অ্যাগ্রেসিভলি মানুষকে জন্য লড়াই করা, এটা মানুষকে আকৃষ্ট করে মেনলি। তাই এই যে অ্যাডভান্টেজটা তৃণমূল কংগ্রেসের আছে, এটা কাছাকাছি কোনো দল নেই যার এই অর্গানাইজেশন বা এই নেটওয়ার্ক আছে। যে জন্য তৃণমূল কংগ্রেস এবারও অন্তত 240টা বা 50টা সিট নিয়ে জিতলেও তুমি অবাক হবে না। এসআইআর তো সাংবিধানিক প্রসেস, এটা কি করে এসআইআর সাংবিধানিক প্রসেস? আগের বারের মতো যদি 2 বছর ধরে এসআইআর হতো, আমার আগে 2002-এ যখন এসআইআর হয়েছে, আমার বাড়িতে বিএলও এসেছিলো বা এনুমারেটর এসেছিলো। সে এসে লোকেদের ডাকলো, ডেকে বললো আপনি আছেন? আচ্ছা, আপনি আছেন, একটা কোনো ডকুমেন্ট দেখান, তুমি কি পাস? বলে আমি তখন বললাম যে ধরো যে আমি গ্র্যাজুয়েট। আছে আপনার হাই সেকেন্ডারি অ্যাডমিট? ওখানেই করে দিয়ে, কাউকে লাইন দিতে যেতে হয়নি। আগেও এসআইআর হয়েছে, সেই এসআইআরে কাউকে লাইন দিতে যেতে, তারা বাড়ি বাড়ি এসে করেছে, এবং তাদের কাছে অনেক সময় ছিল 2 বছর ধরে। ধরুন লোকের 10টা বাড়ি, সকালবেলা যে স্কুলের টিচার ছিল সে 10টা বাড়ি অ্যাটেন্ড করে তারপর স্কুলে পড়াতে চলে গেল, আবার পরের দিন সকালে 10টা বাড়ি অ্যাটেন্ড করলো, এইভাবে অনেকটা টাইম ছিল সেখানে। আর একদম যদি কেস হয় তখন তাদের হিয়ারিংয়ে ডেকেছিল। কিন্তু এই যে মাস হিয়ারিং, মাস ডাকা, আমাকে প্রমাণ করতে হবে আমি ভারতীয়। তুমি যদি ক্রাইম করো, তাহলে যে বলছে যে তুমি ক্রিমিনাল, তাকে প্রমাণ করতে হয় যে তুমি ক্রাইম করেছো পুলিশকে। কিন্তু এক্ষেত্রে আমি ভারতীয় নই, সেটা প্রমাণ আমাকে করতে হবে কেন? যে আমায় বলছে আমি ভারতীয়? ধরো আমার কাছে কিছু নেই, আমি এটা বারবার করে বলি, এটার কোনো উত্তর নেই। হয়তো চিফ জাস্টিস ইন্ডিয়াও এই উত্তর দিতে পারবেন না, যে আমার কাছে কিচ্ছু নেই, আমি জন্মেছি ফুটপাতে, একটা ছেলে। ধরো মা তার মারা গেল, বাবা কোথাও চলে গেল, ফুটপাতে সেই ছেলেটা আস্তে আস্তে বড় হলো। সে ছেলেটা কাগজ কুড়ুনিওয়ালা করে করে জীবিকা রোজগার করে, একটা প্লাস্টিকে থাকে। সে ভারতীয় কি ভারতীয় না? তুমি বলে দাও। ভারতীয়। তাহলে তার ভোট অধিকার থাকা উচিত কি উচিত না? তার কাছে কোনো ডকুমেন্ট নেই, সে পড়াশোনা করেনি, কিচ্ছু করেনি, সে স্টে। এরকম তো অনেক লোক আছে। তারা ডকুমেন্ট কোথা দিয়ে আনবে? তারা যদি ভারতীয় না হয় তাহলে তারা কি, তাদের কোথায় ফেলবে? মুসলমান ছেলে তো, সে হয়তো হিন্দুর ছেলে, তাকে কোথায় বাংলাদেশে ঠেলে দিতে পারবে? তো এই একটা অনর্থভাবে কখনো কি লজিক্যাল ডিসক্রিমিনেন্সি, কখনো প্রথম ফেজটা ছিল যে ওই মৃত্যু ভোটার, ডবল এন্ট্রি, হ্যান ত্যান, সেগুলো ঠিক আছে। কিন্তু এই যে রেগুলারলি মানুষকে সেটা করে দেখলো না, হলো না, এবার চলো সবাইকে লাইনে দাঁড় করা, এই অত্যাচারটা, এটা কিসের জন্য? বারবার বলে রোহিঙ্গা, বারবার বলছে যে ওই বাংলাদেশি। তো কোথায় এই যে ডিসক্রিমিনেন্সি, হ্যান ত্যান করলে তার মধ্যে একটা পার্সেন্টেজ দাও, যে আমি ওর মধ্যে বাংলায় 10% রোহিঙ্গা পেয়েছি, 30% বাংলাদেশের ইনফ্লুয়েন্সার পেয়েছি, তো দাও একটা কিছু। শুধু সাধারণ মানুষকে, যেহেতু বিজেপি বলেছে যে রোহিঙ্গা আছে, কি বলে বাংলাদেশি ঘুটপেশিয়া আছে, তাই তুমি সাধারণ ভারতীয়কে ওপর অত্যাচার করে সবাইকে লাইনে দাঁড় করে যে সবারকে হ্যারাস করছো, এইটার বিরুদ্ধে তো মমতা ব্যানার্জি লড়াই করেছে। তৃণমূল কংগ্রেসের ভোটের জন্য লড়াই করেনি। হি মে বি এ ভোটার অফ বিজেপি, হি মে বি ভোটার অফ কংগ্রেস, হি মে বি ভোটার অফ সিপিএম, হি মে বি ভোটার অফ তৃণমূল কংগ্রেস। কিন্তু ভারতের নাগরিকের ভোটের অধিকার থাকতে হবে। তুমি ডিক্লেয়ার করে দাও যে ফিরহাদ হাকিম তার আছে,
তুমি বাংলাদেশি করে দাও, করে আমাকে পুশব্যাক করে দাও। কিন্তু রেখে আমাকে এখানে আমাকে হ্যারাস করেই যাচ্ছ। আজকে এই ডকুমেন্ট দেখাও, কালকে ওই ডকুমেন্ট দেখাও, পরশু এইটা দেখাও। আর মানুষ কাজকর্ম ছেড়ে দিয়ে কখনো নোটবন্দির লাইনে, কখনো আধার কার্ডের লাইনে, কখনো SIR-এর লাইনে। তা আমার একটা মানুষকে তুমি খেতে দিতে পারছো না, আর তার যারা ডেলি রোজগার করে তাদের কাছে তুমি রুটিগুলো কেড়ে নিচ্ছ। এই লড়াইটা মমতা ব্যানার্জি লড়েছে বলে মানুষ মমতা ব্যানার্জিকে সাপোর্ট করে। এইভাবে ভোটে জেতা সম্ভব? মানে যদি আপনারা যেটা অভিযোগ করছেন যে বিজেপি কমিশনকে এটা নিয়ন্ত্রণ সম্ভব করছে। না। কিন্তু ব্যাপার হলো মিস ইনফরমেশন বিজেপির রয়েছে, যেগুলো বিশ্বাস করেছে ওদের হায়েস্ট লিডারশিপ, সেই অনুযায়ী পলিসি তৈরি করেছে এই নির্বাচন কমিশনকে দিয়ে। এটা ভুল পলিসি এবং তাতে মানুষ হ্যারাস হচ্ছে। কিন্তু বিরোধীরা বলে যে দান খয়রাতি করছে এইভাবে ভোটে। তো এখানে কে দান খয়রাতি করে? দান খয়রাতি নয়, মানুষের ট্যাক্সের টাকা, ওয়েলফেয়ার স্টেট হচ্ছে বড় লোকের টাকায় ট্যাক্স দেবে, গরিব মানুষের সামাজিক উন্নয়ন করবে। এটা হচ্ছে স্টেট। আমাদের এই স্টেট ক্যাপিটালিস্ট স্টেট না, সোশ্যালিস্ট স্টেট, সোশ্যালিস্ট টাইপ অফ সোসাইটি। আমাদের যে কনস্টিটিউশনে সোশ্যালিস্ট ফর্ম অফ সোসাইটি বা সোশ্যালিস্ট টাইপ অফ সোসাইটি। তো সোশ্যালিস্ট টাইপ অফ সোসাইটিতে তো যারা হ্যাভ নটস তাদের পাশে দাঁড়াতে হবে গভর্নমেন্টকে। কিন্তু অনেক কেন্দ্রীয় প্রকল্প এখানে কার্যকর করা হয় না। সব প্রধানমন্ত্রী বারবার করে অভিযোগ করছে। প্রকল্প নিয়ে আমরা ধোঁকা খেয়েছি। যে বাড়িগুলোকে ভেঙে দিয়ে দেওয়া হলো, স্যাংশন হয়ে গেল, তারপরে বাড়িগুলো ভেঙে দিয়ে ভারী হবে, হঠাৎ করে টাকাটা বন্ধ করে দেওয়া হলো। যে 100 দিনের গরিব প্রান্তিক মানুষ 100 দিনের কাজ করেছে, তাকে দেওয়া হলো, সে কাজ করলো, তারপর তার টাকা ব্লক করে দেওয়া হলো। কোন প্রকল্পটা আছে যে সেটা ঠিক মতন সেন্ট্রাল গভর্নমেন্ট? এই যে পিএইচির এই যে জলের প্রকল্প, যেটা কি ভারতের জল না কী সব জল, সেই প্রকল্পটা শুধু বাংলায় নয়, সারা ভারতবর্ষে বন্ধ করে দিয়েছে। এবার কন্ট্রাক্টররা রোজ পিএইচি অফিসগুলোকে ঘেরাও করছে, কাজ করে বসে আছে, টাকা নেই। এটা কি তুগলকি রাজত্ব চলছে? নরেন্দ্র মোদী কি তুগলক হয়ে গেছেন? তুগলকি রাজত্ব চলছে। যখন ইচ্ছা হবে একটা প্রজেক্ট করলাম, তারপর সেটাই কন্টিনিউ করছি। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কিন্তু একটা বিষয় খুব বড় করে সামনে আসছে যে ওরা বলছে যে যেই প্রকল্পের টাকা 100 দিনের কাজ বা বাড়ি বানানোর যে টাকা, কোন জায়গায় 100% ইউটিলাইজেশন সার্টিফিকেট গেছে? উত্তরপ্রদেশে গেছে, করাপশনের রেট যদি দেখো অনেক বেশি। কোথায়? মহারাষ্ট্রে গেছে, এমপিতে গেছে, রাজস্থানে গেছে। কোন স্টেটে আছে যে 100% একদম ইউটিলাইজেশন 100% দিয়ে দিয়েছে সার্টিফিকেট? কোথায় দিয়েছে? একটা বড় জায়গায় হাজার হাজার লোকের বেনিফিশিয়ারির মধ্যে 2, 4, 5টা হতে পারে যে আমার টাকা নিয়ে সে বাড়ি করেনি, হতে পারে। এখনও আছে যে টাকা নিয়েছে, ডাইরেক্ট বেনিফিশিয়ারির হাতে টাকা, সে বাড়ি করতে পারেনি, বা যে জব কার্ড তৈরি করেছে সে করে। তার মানে যারা একটা, আমাদের এখানে আইন হচ্ছে যে 100টা নিরপরাধকে ছেড়ে দিলে ছেড়ে দাও, 100টা অপরাধীকে যদি ছেড়ে দাও, কিন্তু একটা যেন নিরপরাধী যাতে সাজা না পায়, এটা হচ্ছে বেসিক আইন। আর আমাদের এখানে হচ্ছে যে ওই একটা অপরাধীর জন্য 100টা নিরপরাধকে তাকে সাজা দিয়ে দাও। অর্থাৎ হয়তো 1% কি 0.1% মানুষের হয়তো সেটাকে খুঁজে বার করেছে। তার জন্যে ম্যাক্সিমাম যারা সৎ লোক, যারা কাজ করেছে, যারা বাড়ি করতে চায়, তাদের তুমি কেটে বার দিয়ে দেবে? সেই লোকটার এগেনস্টে ইনকোয়ারি করো, সেই লোকটার এগেনস্টে অ্যাকশন নাও। কিন্তু সবাইকে করে দেবে কেন? যদি এই পাড়ায় একটা লোক থাকে যে ব্যাংকের টাকা মেরেছে, তাহলে আমাদের কারোর ব্যাংক লোন পাওয়ার অধিকার নেই, ব্যবসা করার অধিকার নেই, বাড়ি করার অধিকার নেই। বাংলার রাজনীতিতে এখন দুর্নীতি বড় ইস্যু। মানে কোনো দুর্নীতি না, এটা পারসেপশন বিজেপি তৈরি করেছে। দুর্নীতি করে পারসেপশন তৈরি করেছে। এর থেকে অনেক বেশি দুর্নীতি বড় ডবল ইঞ্জিন সরকারের আছে। এখানে হওয়া উচিতও না। মমতা ব্যানার্জি সততার প্রতীক, এখানে দুর্নীতি হওয়া উচিত না। কিন্তু তার মানে তুমি মানুষের অধিকারটাকে বঞ্চিত করে দিয়ে দুর্নীতির বাহানা করে সে মানুষের অধিকারকে তুমি খর্ব করছো, এটা অন্যায়, এটা পাপ। অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়,
এদের বিষয়ে আপনার কি মূল্যায়ন বা দলের মূল্যায়ন আমি জানি শোনো, আপনার এখানে দল এরা সবাই দল দল প্রত্যেকটা দুর্নীতির বিরুদ্ধে- শোনো, দল ইন্ডিভিজুয়াল লোক নিয়ে। নরেন্দ্র মোদীর দলে রেপিস্ট আছে, হাতরাস, খুনি আছে গুজরাটের। তার মানে নরেন্দ্র মোদী কি তাই? প্রত্যেকটা দলে ইন্ডিভিজুয়াল লোক থাকে, সেই ইন্ডিভিজুয়াল লোকের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার থাকে, তাতে হয়তো দুটো চারটে লোক খারাপ হতেই পারে, সোসাইটি তো। তার মানে সবাই তাই? তাহলে নরেন্দ্র মোদী এই কি রেপিস্টকে সাপোর্ট করেন? যারা রেপ করেছেন তারপরে আবার তো তাদের মালা দিয়ে ছাড়াতে গেছিল, সুপ্রিম কোর্ট আটকে দিয়েছে। তারপরে গোদ্রা কেসে যে হত্যা হয়েছে গুজরাট রায়টে, তাদেরও মাঝখানে ছেড়ে দিল, সুপ্রিম কোর্ট আবার তাদের রায় দিয়েছে ওই যে কি বানো কেসে। তো নরেন্দ্র মোদী কি তার সাথে যুক্ত, বা পুরো বিজেপি তাই? যদি তাই হয় তাহলে এদের সাথে আমরা আছি। বীরভূমের বাঘ, এই বক্তব্যে আপনি এখনো স্টিক করে রয়েছেন? গুড সংগঠক, খুব বড় সংগঠক, ভালো সংগঠক, এবং ওর করাপশন কিন্তু প্রমাণিত হয়নি। পার্থ চট্টোপাধ্যায়ের করাপশন তো এখনো না, প্রমাণিত প্রমাণিত হয়নি। না হলেও পার্থ, তুমি ছবি দেখিয়েছো, কিন্তু ওকে কিছু দেখাতে পারো না। সেরকম তো অনেকের এগেনস্টই আছে। কিন্তু যাই হোক, সেটা নিয়ে আমি বলতে চাই না, কোর্টে কেস আছে, সেই নিয়ে আমি আলোচনাও করতে চাই না। কিন্তু ইন্ডিভিজুয়ালের সাথে দল কখনো এক করে দেওয়া যায় না। এই ঘটনাগুলো তো দলকে তো বিব্রত করে। আপনি এতদিন রাজনীতি করছেন, আপনি একটা দলের প্রথম সারির নেতা, আপনাকেও তো বিব্রত করে যখন মানুষ যদি কেউ প্রশ্ন তোলে এই বিষয় নিয়ে। প্রশ্ন ওঠাটা তো স্বাভাবিক। প্রশ্ন ওটা স্বাভাবিক। আমার এগেনস্টেও করাপশন করেছে, আমাকেও জেলে ঢুকিয়েছে। কি ছিল সেই ঘটনাটা? সেই ঘটনাটা- যদিও, যে ভিডিও এসেছে তাতে আমি তোমার টাকা নিইনি, টাকা নেওয়ার আমার কোনো- সামনে টাকার লেনদেন হয়নি, কিন্তু তোমাকে জেলে যেতে হয়েছিল। আমাকে জেলে যেতে হয়েছে। তার কারণ হলো যে ক্লাবের ডোনেশন নিয়েছে। আমি ক্লাবের ছেলেকে ডেকে বলেছি, তোদের ডোনেশন এসছে, ডোনেশন নিয়ে চলে, ক্লাবের অ্যাকাউন্টসে সেগুলো পাওয়া গেছে। কিন্তু কী বলে, জোর যার মুলুক তার, তাতে আমার কেস দাঁড়ায় না, এফআইআর দাঁড়ায় না, তাতেও করেছে। যেরকম রাজীব গান্ধীকে চোর বলা হয়েছিল, বোফোর্সের চোর, তারপরে কোর্ট মৃত্যুর পরে তাকে ক্লিন চিট দিয়েছে। আমার হয়তো জীবিত অবস্থায় পাবো, কিংবা মারা যাওয়ার পরে আমার ফ্যামিলি পাবে যে আমি নির্দোষ ছিলাম। কিন্তু যখন দেখো যে একই ঘটনায় অভিযুক্ত সে তোমার দল থেকে অন্য দলে চলে গেছে, তখন মনে হয় না যে তুমিও যদি ওদিকে শেল্টার নিয়ে নিতে তাহলে? এটাই তো আশ্চর্য, এটাই তো আশ্চর্য যে ওয়াশিং মেশিনে যদি ঢুকে যাও, তোমার কাপড় সাদা হয়ে গেল, আর তুমি গেলে ওয়াশিং না কেন মেশিনে? washing machine-এ? আমার আদর্শ আমাকে অ্যালাউ করে না, আমার নীতি আমাকে অ্যালাউ করে না। আমি গান্ধীবাদ নিয়ে বড় হয়েছি, সুভাষবাদ জিন্দাবাদ, গান্ধীবাদ জিন্দাবাদ করে বড় হয়েছি। গোডসেবাদ জিন্দাবাদ এই জীবনে বলতে পারবো না। তোমার বাড়িতে যখন সিবিআই যখন করলো, তারপরেও করেছে, আবার আরেকটা কেসেও করেছে, কিছু পাইনি, সেটা বলে যে নাথিং ফাউন্ড এগেইনস্ট হিম। এবং তোমার সেই প্রেস কনফারেন্স এখানে বাইরে বসে, সেখানে তুমি খুব আবেগপ্রবণ হয়ে পড়ছিলে। বারবার করে কখনো এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে, কখনো আমার সারা দিন ধরে আমার বাড়ি সার্চ হচ্ছে। আজকে আমার ভাইয়ের শ্রাদ্ধ, সেখানে যেতে দেওয়া হলো না। কি অপরাধ করেছি? ছোটবেলার থেকে চেতলার মানুষদের নিজে কোনো রকমের ছোট করে ব্যবসা করে সেখান থেকে করে সমাজ সেবা করেছি, এটাই আমার অপরাধ। মানুষের পাশে যার যখন দরকার হয়েছে দাঁড়িয়েছি, সেটা আমার অপরাধ। সত্যি কি হ্যারাস করার মানসিকতা? হ্যারাস না তো কি, হ্যারাস না তো কি? তোমার কাছে কোনো প্রমাণ নেই, কিছু নেই, তোমার কাছে শুধু সার্চ ওয়ারেন্ট নিয়ে তুমি একটা ফ্যামিলিকে সারাদিন ডিটেন্ড করে দিলে, সারাদিন করে দিলে। একটা চার্জশিটের নাম করে ধানকার সাহেব, আজকে তার নিজের কি অবস্থা, বেল হয়ে গেল, তাকে রাত্রিবেলা হাইকোর্টে উইদাউট হিয়ারিং অফ দি কনভিক্ট, মানে মানে কী বলো ওটাকে, বাদী না করে শুধু বাদীর একটা ইমেলের মাধ্যমে তুমি বেলটাকে ক্যান্সেল করে দিলে। দিস ইজ নট হ্যারাসমেন্ট। একই কেসে আমি জেলে গেলাম আর শুভেন্দু অধিকারীকে টাচ করতে পারলো না, এটা হ্যারাসমেন্ট নয়? ইট ইজ নট হ্যারাসমেন্ট। এটা বিজেপির হ্যারাসমেন্ট, পক্ষপাতিত্ব। এই হ্যারাসমেন্টের জবাব একদিন না একদিন মানুষ দেবে।
কি মনে হয় যখন যে তোমার সতীর্থ দীর্ঘদিনের শুভেন্দু অধিকারী তোমার কথায় যদি সমঝোতাই করে নিয়েছে, তো দেখে খারাপ লাগে? দেখো, ভাবো কখনো? নিশ্চিতভাবে ভাবি যে আদর্শ, নীতি, লড়াই, এটা নিশ্চিতভাবে আমার কাছে তার দাম আছে। আরেকটা সেক্টর, আমি কারো পার্সোনাল নামে বলবো না, কিন্তু আরেকটা সেক্টরে যে তার কাছে এই নীতি আদর্শের কোনো দাম নেই, তার কাছে সেফটি। এই মুকুলদার লাস্ট জীবনের অবস্থা দেখে অত্যন্ত কষ্ট লাগে যে লড়াই একটা দিকে আদর্শ, নীতি, মন বলছে, আর কম্পালশন বলছে যে জেলে যাব না। এই লড়াইয়ে নিজের ভেতরটাকে কুটে 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 বিজেপিতে থাকতে হয়েছে। তারপরে মাথায় স্ট্রোক হলো, এতদিন পড়ে রইলেন, আজকে চলে গেলেন পৃথিবীর থেকে। এই যে কম্পালশন করা, ইয়ে জোর করা যে করো, জয়েন অর গো টু জেল, এটাই অন্যায়, এটা পাপ। পাওয়ার কারোর কাছে সারা জীবন থাকবে না। যদি এই কাজটা কালকে বিজেপি করে, বিজেপি খালি হয়ে যাবে। যে পাওয়ারে আসবে সেই যদি এই কাজটা করতে থাকে, বিজেপির দেখানো পথে চলে, বিজেপি খালি হয়ে যাবে কালকে। পাওয়ার সারা জীবন থাকবে না কারোর কাছে, আমিও পাওয়ারে সারা জীবন থাকবো না। কিন্তু ন্যায়, নীতি, সামাজিক ন্যায়, এটা একটা সব থেকে বড় জিনিস। I am in power not, I am not a lord, I am not a king. I am in power because I am a caretaker of the people. People elected me as a caretaker of this, of them. এই দায়িত্বটা আমি কেয়ারটেকার। 5 বছর অন্তর অন্তর আমাকে আমার চাকরিটাকে রিনিউ করতে হয় মানুষকে দিয়ে। ইউ আর দি কেয়ারটেকার। কনস্টিটিউশন আমাদের কিংয়ের প্রথা, বাদশার প্রথা এটা দেয়নি। কেয়ারটেকার অফ দি, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, টু দি পিপল। তোমার বেশ কিছু মন্তব্য নিয়ে অনেক সময় সমালোচনা হয়, এবং তাতে তুমি এও করেছো, তোমার নিজের বক্তব্য রেখেছো, আমিও বললাম। তুমি কিছুদিন আগে আমি দেখছিলাম তুমি কর্পোরেশনের প্রেস কনফারেন্স করে বলেছিলে পাকিস্তানের পত্রিকা ডন। ভাই, এই পত্রিকা সম্বন্ধে আমার কিছু জানা নেই। এই যে ডন বলে একটা পত্রিকা আছে সেটা আমি জানি না। এটা বিজেপির কাছ থেকে জানলাম যে ওরা এই পত্রিকা পড়ে, পাকিস্তানের পত্রিকা। আমি কোনোদিন পড়িনি, মানে বা আমি উর্দু পড়তেও জানি না। না, এখানে ইংরেজিতে রয়েছে, প্রথম মানে রিপোর্টটা শুরুই হচ্ছে, প্লিজ কাম অ্যালং অ্যান্ড লেট আস টেক ইউ টু মিনি পাকিস্তান ইন কলকাতা। গল্পের গরু গাছে ওঠে, এটা তোমাকে কোট করছে। গল্পের গরু গাছে ওঠে। ইন্টারন্যাশনাল কোর্টে তাহলে আমাকে কেস করতে হবে পাকিস্তানের ডনের এগেনস্টে। সেটা তো সম্ভব না যে একটা লাইন কেউ আমার সম্বন্ধে বলেছে পাকিস্তানের পত্রিকা, এখানকার কোনো পত্রিকা নয়। না, ওরা বলছে এসছিল কলকাতা বন্দর। এসছিল কার সাথে খোঁজ নাও। এখন যিনি বিজেপিতে গেছেন, একটা জনৈক পত্রিকার সাংবাদিক, বড় সাংবাদিক ছিলেন, তার সাথে এসেছিলেন, এবং তিনি আছেন। তার সামনে আমি কথাটা বলেছি কিনা, উনি লিখতে গিয়ে হয়তো অনেক কিছু লিখেছেন। উনি লিখতে গিয়ে তখন হয়তো ওনার মনে পড়েছে যে এটা পাকিস্তানের বা করাচির একটা অংশ, উনি হয়তো বলেছিলেন, সে ওনাকে বলেছিলেন। কিন্তু আমি এই কথাটা বলিনি। আর একজন মুসলিম মিনি পাকিস্তান ডনে বেরিয়েছে বলে এত কন্ট্রোভার্সি, আর একজন প্লেন ঘুরিয়ে নিয়ে যেমন নওয়াজ শরীফের ভোজ খেতে চলে গেলেন, কোনো কন্ট্রোভার্সি নেই। তার তো যুক্তি আছে যে দু দেশের সম্পর্ক। আরে সম্পর্ক তো কি হয়েছে, চলে যাবে। শত্রু দেশ টেরোরিস্ট পাঠাচ্ছে রোজ ভারতবর্ষে। যে আমার দেশের শত্রু সে আমার শত্রু। ইউএনওতে তার এগেনস্টে ইন্ডিয়ার স্ট্যান্ড কি আছে? প্লেন ঘুরিয়ে চলে গেলাম আমি, এটা হয়? মুদির, আর এটা হাকিম। তাই সব ওই যে বলে না, ভূতের মতন চেহারা কেন অতিভয় নির্ভর, যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর। ভারতবর্ষে আমরা কেষ্টার বেটা হয়ে রয়েছি, এটা আমাদের কাছে দুর্ভাগ্য। কিন্তু তুমি তো বক্তব্য রাখতে গিয়ে বললে যে যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ এটা করেনি একটা তারা ইসলামের একটা ফেজ। যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। দ্যাট ওয়াজ এ রিলিজিয়াস কনফারেন্স, ফেজ অফ ইসলাম, যে স্বর্গ লাভ করে। দ্যাট ওয়াজ দ্য ফেজ। একটা
বক্তৃতার মধ্যে দুটো লাইন ওটা নিয়ে তারপরে কি বলেছি, তারপরে বলেছিলাম যে শিক্ষিত হও। ইসলামে রয়েছে একর অর্থাৎ শিক্ষা। শিক্ষিত হও, শিক্ষিত হও, শিক্ষিত হও। দাওয়াতে ইসলাম, দাওয়াতে ইসলাম তো ওইটাই তো, শিক্ষিত হও। তোমাদের শুধু ওখানে যাবে না, মানুষের জন্যে করো। এই যে রাগ করো, মারপিট করো, ঝগড়াঝাটি করো, এটা করো না। তোমার ব্যবহারের মধ্যে দিয়ে তুমি আকৃষ্ট করো, তোমার ব্যবহারের মধ্যে দিয়ে তুমি আকৃষ্ট করো। এটা আমার কথা না, এটা ইসলামের ফেজ মানে আয়াতের, সেই আয়াতের মিনিংটাকে বোঝাচ্ছিলাম। কিন্তু যখন অন্য একটা অনুষ্ঠানে গিয়ে একটা ক্লিপ বিজেপির নেতা টুইট করছে যে সেখানে বলছে যে সংখ্যালঘুদের সংখ্যাগুরু হতে হবে। अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं, और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। সংখ্যালঘুকে সংখ্যাগুরু হতে না, তারা গাধা যারা এই কথা বলে। ইসরায়েল এইটুকু একটা দেশ, একটা ক্লিক অফ বাটনে পুরো সব ধ্বংসলীলা চালাচ্ছে। সুতরাং এখন হচ্ছে কোয়ালিটির সময়, নট কোয়ান্টিটির সময় নয়। ভারতবর্ষের এত বড় দেশ, এখনও আমাদের দেশ পিছিয়ে আছে। যাদের অল্প সংখ্যক পপুলেশন, তারা এগিয়ে গেছে। তার কারণ কোয়ালিটি এখন ম্যাটার করে, কোয়ান্টিটি ম্যাটার করে না। তোমার ব্রেন কি আছে, তোমার কাছে অ্যামুনেশনস কি। এখন আর ওই সেনাবাহিনী পাঠিয়ে মহাভারতের মতন বা এর মতন সেই হাজারে হাজারে সেনা যাচ্ছে, সে করে না। এখন একটা ক্লিক অফ বাটনে 100 কিলোমিটার দূরে গিয়ে একটা রকেট পড়বে, সব কিছু শেষ হয়ে যাবে। তুমি বলছো তুমি মুসলিম বলে তোমাকে টার্গেট করা হচ্ছে, তুমি এক্ষুনি আমি কিছু যায় আসে না, কিন্তু এটা করা হয়। বিশেষ করে বিজেপি করে, কারণ দে আর স্প্রেডিং কমিউনালিজম অ্যান্ড কমিউনাল হেট্রেড, এটাকে স্প্রেড করে, তাই এক একজনকে টার্গেট করে না হয়। আর মুসলিম ভোটার হচ্ছে তোমাদের পার্টির সবচেয়ে বড় স্ট্রেংথ। আমার পার্টির স্ট্রেংথ মুসলিম ভোটার আছে, শিডিউল কাস্ট ভোটার আছে, শিডিউল ট্রাইব ভোটার আছে, মানে আমাদের নর্মাল ভোটার, সবাই আমার ভোটার। যে বাংলার মানুষ সেই তৃণমূল কংগ্রেসের ভোটার। কিন্তু আসামে যদি দেখি, আসামে প্রায় 40%-এর কাছাকাছি মুসলিম হবে, কিন্তু সেখানে বিজেপি সরকার রয়েছে। যদি তুমি যেটা বলছো বিজেপি মানে জাতের ভিত্তিতে ধর্মীয় হেড হ্যাঁ, কমিউনাল হেট্রেড করেছে। আসামে কি করে সাকসেস? ডিভিশন করছে সেখানে, তার এগেনস্টের ভোটটাকে ডিভিশন করছে। কংগ্রেস সেই জায়গাটায় কন্ট্রোল করতে পারছে না। তো এই জিনিস তো মানে এ রাজ্যেও দেখেছি যে কংগ্রেসের সাথে চেষ্টা করছে, কিন্তু মমতা ব্যানার্জি এমন একটা নেতা যাকে বলা যায় হিন্দু নাও মুসলমান বলে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মা। সেই কান্ডারির নাম মমতা ব্যানার্জি। তাকে ওই জায়গায় যেতে হয়েছে যেখানে হিন্দুও বিশ্বাস করে তার নেতা, মুসলমানও বিশ্বাস করে তার নেতা, শ্রমিকও বিশ্বাস করে তার নেতা, চাষিও বিশ্বাস করে তার নেতা। সে সবার নেত্রী, তাই তিনি মমতা ব্যানার্জি। তুমি বলছো তুমি মুসলিম পরিবার থেকে এসছো বলে তোমায় টার্গেট করে, কিন্তু তুমি তো ছোটবেলা থেকে দুর্গাপুজো করছো। সব আমি করি। আই এম এ বাই হার্ট, তোমার শুরু করেছিলাম বাই হার্ট, আই এম এ সেকুলার। কিন্তু টার্গেট বিজেপি, হেট্রেড পলিটিক্স অফ হেট্রেড, এটা আমি বিশ্বাস করি না। উই বিলিভ ইন পলিটিক্স অফ লাভ, পলিটিক্স অফ ইকুয়ালিটি, পলিটিক্স অফ ইন্টিগ্রিটি। দুর্গাপুজোর কিভাবে সূচনা হলো, মানে তুমি দুর্গাপুজোর সাথে কিভাবে গেলে? এখানে পাড়ায় পুজো, দুর্গাপুজোর প্রেসিডেন্ট, কমিটির প্রেসিডেন্ট। আজকে না, ছোটোবেলার থেকে পাড়ায় পুজো, কেউ করতে পারছিল না, উদ্যোগ নিয়ে গেলাম। আমি সব ব্যাপারে, ক্লাবেরও প্রেসিডেন্ট আমি, সুতরাং সব ব্যাপারে আমি উদ্যোগ নিয়ে আমি হই করি ছোটোবেলার থেকে। এই লিডারশিপ ছিল। আমার পাড়ার যারা বন্ধু তারা আমাকেই লিডার ভাবে, তাই প্রেসিডেন্টও আমি। ব্লকেরও যখন কংগ্রেস করতাম প্রেসিডেন্টও আমি, তৃণমূল কংগ্রেসও আমি। কারণ মানুষ যে এগিয়ে যায় তার পেছনে থাকে। আমার পেছনে আমার পুরো পাড়া ছিল, এখনও আছে। দুর্গাপুজোর দিনগুলো মানে কিভাবে তুমি থাকো, মানে এখানে বসে আড্ডা মারি। সব আমাদের যারা বাইরেও চলে গেছে তারা সবাই আসে, আমরা সবাই মিলে বসে আড্ডা মারি একসাথে।
500-600 জন মানুষ আমরা একসাথে চেতলা গার্লসের তলায় পাত পেতে খাই 4 দিন ধরে, হই হই করি, থাকি, আড্ডা মারি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অনেকবার বলেছেন যে তার পরবর্তী যে লাইন অফ লিডারশিপ তিনি তৈরি করে দিয়েছেন, তুমি সহমত? নিশ্চিত। আমাদের যে ইউথ ফোর্স, আমাদের যে নেতা পরবর্তী জেনারেশন অভিষেক ব্যানার্জি এবং তার যে টিম, এরা আমাদের পরবর্তী জেনারেশন। অভিষেককে নেতা হিসেবে মানো? নিশ্চয়ই মানি। হি ইজ জেনারেল সেক্রেটারি অফ আওয়ার পার্টি। সে আমার নেতা এবং ওর ওই কোয়ালিটি আছে। এরকম নয় যে তাকে জোর করে নেতা হয়েছে। হি হ্যাজ দ্যাট কোয়ালিটি টু লিড আওয়ার পার্টি। বিরোধীরা যে সমালোচনা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, দেখো, সমালোচনা তো সবার করে। গান্ধীজিরও সমালোক ছিল, মানে সমালোচনা হতো। সমালোচনা করতে করতে আরএসএস গুলি করে দিল গান্ধীজি। তো সমালোচক তো থাকবে। আমি ওই যে কে বলেছিলেন যেন, যে তুই আমায় গালাগালি দিচ্ছিস কেন, ওই বিদ্যাসাগর, আমি তো মনে হয় না তোমার কোনো উপকার করেছি, তুমি আমায় গালাগালি দিচ্ছ কেন? সুতরাং সেই তো সমাজ থাকবেই। অভিষেকের নেতৃত্ব মানে কোন কোন কোয়ালিটিগুলো অ্যাট্রাক্ট? নিশ্চিতভাবে ওর কোয়ালিটি, সংগঠনের কোয়ালিটি, ওর ইউথকে অ্যাট্রাক্ট করার কোয়ালিটি, ওর পার্টিকে দিশা দেখানোর কোয়ালিটি, ওর পার্টিকে একসাথে ধরে রাখার কোয়ালিটি, এই কোয়ালিটিগুলো করেছে। এবং স্ট্রাগলটাও ছোটোবেলার থেকে মমতা ব্যানার্জিকে স্ট্রাগল করতে দেখেছে চোখের সামনে। ছোট্টবেলা থেকে হাফ প্যান্ট পরেছে থাকতো, সেই সময় থেকে স্ট্রাগল করতে দেখেছে। তাই ওর মধ্যে সেই লড়াইয়ের মানসিকতা আছে। আমি নিজে ওর সাথে ছিলাম 100 দিনের কাজ, যখন আমার দিল্লিতে আমাদের অ্যারেস্ট করে নিয়ে গেল পুলিশ, আমি সেই লড়াই ওর সাথে ছিলাম। আমি গান্ধী ওই স্থল আর কি, মানে আমাদের শান্তি স্থল, সেখানে আমি ওর সাথে ধর্নায় বসেছিলাম। তো হি হ্যাজ দ্যাট ক্যাপাবিলিটি। যখন আরজি করের মতো ঘটনা ঘটে আমাদের এই শহরকে গোটা পৃথিবীর মানুষ অন্য চোখে দেখতে শুরু করে, কলকাতা শহরকে, কি মনে হয়েছিল তখন? দেখো, কোনো না কোনো ঘটনায় নিশ্চিতভাবে দুঃখিত হয়। সেই ঘটনাটা জন্যে নিশ্চিতভাবে আফসোস, কারণ আমিও আমার 3 কন্যা, আমিও কন্যার বাবা। সুতরাং আমারও মনের মধ্যে লেগেছে। কিন্তু সব কিছুর জন্যে গভর্নমেন্ট দায়ী, প্রশাসন দায়ী, এটা ঠিক না। একটা ক্রিমিনাল বলে প্রথম দিনই পুলিশ বলে দিয়েছে এই একটাই ক্রিমিনাল, যে ক্রিমিনাল এই ঘটনাটা ঘটিয়েছে তাকে অ্যারেস্ট করেছে এখানকার পুলিশ। ঠিক যে সে ওই গ্রিন পুলিশ বা কিছু একটা ছিল, হ্যাঁ, সিভিক পুলিশ অ্যারেস্ট করেছে। তারপরে আননেসেসারি এই পলিটিক্যালাইজ করে 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 সিবিআই দেওয়া, হ্যান করা ত্যান করা করে দিয়ে তারপরে নিট রেজাল্ট কি? প্রথম দিন যেটা পুলিশ বলেছিল যে হি ইজ দি ক্রিমিনাল, এবং যদি ঠিক মতন করা হতো তাহলে ধনঞ্জয়ের মতন ওকে ফাঁসি দিত। দুর্ভাগ্য। মেয়েরা কিছু বলেছিল তখন? সব মেয়েরাই, বাংলার সব মেয়েরা বলেছে, আমার মেয়েরাও দুঃখ প্রকাশ করেছে। নাগরিক আন্দোলন তৈরি হয়ে গেছিল। হ্যাঁ, নাগরিক আন্দোলন তৈরি হয়েছিল, পেছন দিয়ে পলিটিক্স ছিল, পেছনে রাজনীতি ছিল। মারা গেল সেই মেয়েটা, এবং তার সাথে আমরা সবাই সহব্যতি, তার বাবা মার সাথে আমরা সবাই সহব্যতি যে এরকম একটা মেয়ে মারা গেছে। কিন্তু এটা নিয়ে রাজনীতি হওয়াটা উচিত না। অরূপ বিশ্বাসের সঙ্গে তোমার একটা সম্পর্ক, বন্ধুত্ব, খুনসুটি, দুর্গাপুজো নিয়ে রেষারেষি, এটা একটা মজার জিনিস। যখন মেসি এলেন, এত বিশৃঙ্খলা, সেই সহকর্মীকে মানে মন্ত্রিত্ব পর্যন্ত ছাড়তে হয়েছে, ক্রীড়ামন্ত্রী পদ থেকে সরতে হয়েছে। কি মনে হয়েছে? শহরের তো বদনাম হয়েছে। এটা শোনো, এটা ডিসিশন অফ চিফ মিনিস্টার। আর সেকেন্ড হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমি যদিও ছিলাম না, দেখে আমার মনে হয়েছে যে একটু আগে ব্যাপারটা হয়ে গেছে। যদি মেসিকে ভেতরে বসিয়ে রাখা যেত, চিফ মিনিস্টার আসার পরে, যেটা পরে ওরা আরও 2টো জায়গায় গেছিলো যেটা কারেকশান করেছে, এটা যদি সেকেন্ড এটা হতো, মানে
জায়গা হতো। ধরো আগে যদি বম্বে বা ব্যাঙ্গালোর যদি আগে হয়ে যেত তাহলে এটা হয়তো হতো। ব্যাঙ্গালোর না কোথায় গেছিল? হায়দ্রাবাদ গেল, বম্বে গেল, হায়দ্রাবাদ গেল, বম্বে গেল। হ্যাঁ, এই দুটো যে না করে যদি এটা সেকেন্ড হতো তাহলে আর এটা হতো না। প্রথমে আসার পরে আবেগ, মেসির আবেগে সবাই ওই মাঠে ঢুকে যাওয়া, এটা একটা ভুল। পরিকল্পনা বা ব্যবস্থাপনায় ভুল ছিল। আমার মনে হয় আবেগটা সব থেকে বেশি কাজ করেছে, আবেগ। শহরকে এটা অনেক কালিমালিপ্ত করেছে। এটা কিন্তু কেন? তার ভেতরে নাকি 200 টাকা করে বোতল পাওয়া গেছিল। তাহলে কে ফান্ড করলো? 200 টাকা দিয়ে আমি যদি একটা জলের বোতল কিনি, সেটা ভাই আমি ওখানে ছুঁড়বো না, জল শুদ্ধ। তাহলে এই হু হু করে মেঘের মতন, যে জন্য মেসি পরের বার বেরোলো না, যা আমি শুনেছি, যে এত জলের বোতল এসে পড়লো। তো এই জলের বোতলটা ভেতরে ঢোকানো, 200 টাকা দিয়ে জলের বোতলগুলো কেনা, এবং তার সাথে ওখানে করা, এবং তার সাথে আবার ফ্ল্যাগও ছিল। যখন মাঠের মধ্যে পাবলিক ঢুকে গেছে, সেখানে দেখলাম যে ফ্ল্যাগ, স্লোগান বিজেপির, সেগুলো কিন্তু ছিল। তার মানে একটা আবেগ দিয়ে একটা ভুল হয়েছে, তারপর সেটাকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা হয়েছে। যারা বাংলাকে ক্রমাগত বদনাম করতে চান, ক্রমাগত বাংলার পারসেপশন নষ্ট করতে চান, ক্রমাগত বাংলাকে করে, বহু এরা এসছে, আমার বন্ধুরা বাইরের থেকে এসছে। এই কলকাতায় তো কোনো বোম পড়লো না, মানে বোম পড়বে কেন? হ্যাঁ, বাইরে তো এরকম বলে যে কলকাতায় সারাদিন ধরে বোম পড়ে, সারাদিন ধরে গুলি হয়, সারাদিন ধরে সবাই রিভলভার নিয়ে ঘোরে, মানে চম্বল টাইপের আগেকার যেন আমরা গল্প শুনতাম। এখানে তো দেখি গুরু সব নর্মাল, বম্বেও যায়, এখানেও তাই, সব তো গুরু নর্মাল। কিন্তু ওখানে এটা করে দেওয়া হয়েছে যে এখানে একটা বড় বাবা বিরাট বড় আতঙ্কের জায়গা। এইটা তৈরি করছে যারা বাংলা বিরোধী, যারা বাংলাকে পিছিয়ে দিতে চায়, যারা বাংলাকে এগোতে চায় না, তারা এটা করছে, এবং সেটা বিজেপি পার্টি। বিজেপির সঙ্গে আরএসএসকেও তোমার দলের তরফ থেকে তোমরা সমালোচনা করো। আমার একটা তথ্য বলছে 2009 পর্যন্ত, যে সময়টা থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতা অর্জন করতে শুরু করলো, শক্তিশালী হতে শুরু করলো, 2009 পর্যন্ত বামফ্রন্টের রাজত্বে রাজ্যে 530টা মতো আরএসএসের ইউনিট ছিল, শাখা ছিল। এই তোমাদের এই 15 বছরের মধ্যে, আমাদের 15 বছরে না, এটা সারা ভারতবর্ষে 14 সালের পরে নরেন্দ্র মোদীর পেট্রোলিজমে আরএসএস শাখা সারা ভারতবর্ষে বেড়েছে, বাংলাতেও কিছুটা বেড়েছে। 3000 বেড়েছে। হ্যাঁ, তো এখন 3500। সারা ভারতবর্ষে বেড়েছে। সারা ভারতবর্ষের অঙ্কে এখনও বাংলা কম। আর আমরা এর মতন খুনের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা এর মতন সিপিএমের মতন জুলুমবাজিতে বিশ্বাস করি না। আমি ব্যক্তি স্বাধীনতায় আমরা বিশ্বাস করি, এবং একটা মানুষ যদি স্বাধীন হয়, কেউ আরএসএস স্কুল করে, আমি কোন অধিকারে তাকে আটকাতে যাবো? সিপিএমের মতো আমরা জ্বালিয়ে দাও, যে আনন্দবাজার আমার বিরুদ্ধে লিখছে বলে আনন্দবাজারকে পুড়িয়ে দাও, কদিন ধরে বন্ধ করে দাও, সিপিএমের সময় যে, সেটা আমরা তো করি না। মমতা ব্যানার্জি তো গণতন্ত্রের লড়াইয়ে এসছেন, তিনি তো অগণতান্ত্রিক কাজ করতে পারেন না। এটাই আমাদের ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু তাদের তো তোমার অপোনেন্ট শক্তি বাড়িয়ে নিচ্ছে। তো অপোনেন্টের যদি মানুষ শক্তি বাড়াতে পারবে না, যদি মানুষ কোনো দিন চায় অপোনেন্টটা হবে। সিপিএম এত ক্ষমতাবান ছিল, হিমালয় নাকি হিমালয় পাহাড় নড়ে যেতে পারে একদিন না একদিন, সিপিএম যাবে না। কিন্তু 11 সালে তো মানুষই মমতা ব্যানার্জিকে নিয়ে এসছে, সিপিএমকে ধূলিসাৎ করে দিল, আজকে জিরো। কালকে বিজেপিরও তাই হবে। তুমি বিজেপির সর্বশক্তিমান হয় না। বিজেপির সমালোচনা করছো, কেন্দ্র সরকারের কোনো কিছু ভালো নেই নরেন্দ্র মোদীর নেতৃত্বে, কোনো প্রকল্প, কোনো যেটা তোমার মনে হয়েছে এটা আর একটু বেটার, এরকমও বলতে পারো যে আর একটু বেটার হলে ভালো হতো। আমার মনে হয় যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের বিরুদ্ধে, যে কনস্টিটিউশনকে, যেটার ভিত আমাদের ভারতবর্ষে, সেই ভিতটাকে যে নষ্ট করছে, সে কখনো ভারতবর্ষের ভালো করতে পারে না। আমাদের কাঠামোটাকে ভেঙে দিচ্ছে। ধর্মনিরপেক্ষতা আমার কাঠামো গণতন্ত্র, আমার কাঠামো সার্বভৌমত্ব। বিল গেটসকে নিয়ে শুধু গুজরাটে আসবো আর ভারতবর্ষে কোথাও যাব না, এটা সার্বভৌমত্ব নয়। আমার কাঠামোটাকে নষ্ট করে দিচ্ছে নরেন্দ্র মোদী। তুমি কলকাতার মেয়র, গত প্রায় 7 বছর হতে চললো।
কলকাতায় এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের জিডিপির যে কন্ট্রিবিউশন সেখানে তৃতীয় স্থানে রয়েছে। খুব মানে ধনী শহর বললেও খুব ভুল বলা হবে না। তো এটা তো অবশ্যই গর্বের। তো অ্যাজ এ মেয়র কী কন্ট্রিবিউশন তোমার রয়েছে শহরের? এই শহরে মেনলি হলো, এই শহরে যত আমাদের কমার্শিয়ালাইজ হবে, শহরে দোকানপাট ব্যবসা যত বাড়বে, মানুষের পার ক্যাপিটাল রোজগার তত বাড়বে, জিডিপি গ্রোথ তত হবে। এবং আমাদেরও অনেকগুলো পলিসি এর মধ্যে করেছি যাতে শহরে ব্যবসা আকর্ষিত হয়, শহরের যে আমাদের যুব সমাজ আছে তারা যাতে এখানে চাকরি পায়, এবং এই ব্যবসার গ্রোথের জন্য হয়তো এটা তৃতীয় ধনী শহর ভারতবর্ষের বা কলকাতা। কিন্তু পরিকাঠামোগত তো অনেক ত্রুটির কথা দেখো, বারবার উঠে ত্রুটির আসে। কথা তুমি যদি দেখো, লন্ডনেও আছে, আমেরিকাতেও আছে, নিউ ইয়র্কেও আছে। ত্রুটি কোনো, সবটা আরবান ডেভেলপমেন্ট এমন একটা জিনিস যেখানে সব কিছু হয়ে গেছে, আমি এবার চুপ করে বসে থাকবো সেটা হয় না। শহর বাড়ে, পপুলেশন বাড়ে, সমস্যা বাড়ে, সেই সমস্যাকে সমাধান করতেই হয়। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং সেই কাজটাই আমাদের কাজ, যে কাজটা আমরা করি। 2009 থেকে টানা তৃণমূল কংগ্রেস পুরসভায় রয়েছে। তো এখনও কিছু কাজ বাকি রয়েছে যেগুলো কাজ সারা জীবন বাকি থাকবে। বড় কাজ, মানে তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই পপুলেশন অনুযায়ী আমাদের ওয়াটার ডিম্যান্ড বাড়ছে। ডিম্যান্ড বাড়ার সাথে সাথে আমরা নতুন নতুন ধরো যখন এসেছিলাম তখন 212 মিলিয়ন গ্যালন, আজকে 524 মিলিয়ন গ্যালন জল দিচ্ছি। এখনও আমার পাইপলাইনে গড়িয়ায় 10, ধাপাতে 20, গাড়ির নিচে আরেকটা 40, তার মানে 30 আর 40, 70 মিলিয়ন গ্যালন জল আরও কলকাতা শহরে এই মুহূর্তে বাড়বে। এছাড়া ফলতার জল আমরা যতটা সম্ভব বাড়ানোর চেষ্টা করছি। তো এই প্রবলেমটা থাকবে। শহরে হাই রাইজ হয়েছে, প্রচুর জল লাগছে, মানুষ পপুলেশন বাড়ছে, লাগছে, শহরের আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে। শহর যেগুলো আগে শহরের চারিদিকে গ্রাম ছিল, সেগুলো আধা শহর হলো, তারপর এখন শহরের চৌভিত্তির মধ্যে ওটা এসে গেছে। সুতরাং এই কাজটা তো করতেই থাকতে হবে। জল সংকটের যে একটা বিষয় আসে এখন আর নেই জল সংকট। যা জলের এখন উৎপাদন শহরে এই মুহূর্তে যা পপুলেশন, তাতে জলের সংকট হওয়ার কথা না, যদি না ওয়েস্টেজ হয়। কিন্তু আরও আগের 25 বছর যাতে জল সংকট না হয়, তাই এই প্ল্যানগুলো যেটা তোমায় বললাম, এটা আমরা করছি। রাস্তা, শহরের বেশিরভাগ রাস্তা অমসৃণ, খুব মানে যেহেতু এটা পুরনো শহর এবং এখানে যে মাটিটা আছে, শহরের তলায় যে মাটি আছে, সেই মাটি হচ্ছে গঙ্গা মাটি। গঙ্গা মাটি একটু জল পড়লেই ডাইলুটেড হয়ে যায়। আর শহরের যত রাস্তার মাঝখানে দিয়ে সব ইউটিলিটি লাইনগুলো যাচ্ছে, জল সাপ্লাই, টেলিফোন, গ্যাস, ইলেকট্রিক সাপ্লাই, সব লাইনগুলো মাঝখান দিয়ে যাচ্ছে। যেহেতু এটা প্ল্যান্ড সিটি না, আলাদা করে ইউটিলিটি টানেল হয়নি এই শহরে। শহরটা ন্যাচারাল ওয়েতে গড়ে উঠেছে। নিশ্চিত এখন যদি তুমি নিউ টাউনে যাও, তাহলে নতুন কলকাতা, সেখানে একরকমভাবে প্ল্যান্ট সিটি গড়ে উঠছে। সল্টলেকে গেলে কিছুটা হলেও প্ল্যান্ট সিটি রয়েছে। কিন্তু এখানে আমার কলকাতায় যেখানে জবসান চান্নক আস্তে 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 সেই শহর শুরু করেছিল, আজকে 200 বছর ধরে সেই শহর চলছে, 300 বছর ধরে চলছে। সেই শহরে প্ল্যান্ট কিছু নেই। সুতরাং আমাদের ওইটা যে কোনো একটা লাইনের ফেরুল হলে আবার রাস্তা খুঁড়তে হয়, সেখানে আবার ধপ করে কিছুটা রাস্তা ভাঙাচোড়া নেই, কিন্তু রাস্তা যে আর ওইখান দিয়ে জল ঢুকে গেলে স্মুথ না, জলটা ঢুকে গেলে রাস্তাটা বসে যাচ্ছে। প্লাস যেটা সবথেকে আমাদের এখন ডিসঅ্যাডভান্টেজ, আমাদের এনজিটি ম্যাস্টিক করা বারণ করে দিয়েছে কলকাতা শহরে। পাশাপাশি শহরে সব জায়গায় ম্যাস্টিক হচ্ছে, ইভেন সল্টলেকে ম্যাস্টিক হচ্ছে, কিন্তু আমাদের ম্যাস্টিক করা বারণ। এনজিটি এরকম একটা অর্ডার দিয়েছে। সেখানে আমরা ম্যাস্টিক করলে কিন্তু জলটা লিকেজ করে ভেতরে ঢুকবে না, কিন্তু আমরা যতই ভিটামিন দিই, সেই ভিটামিন বৃষ্টির জলে এবং চাকায় সেই ভিটামিন উঠে যায়। এটা আমাদের একটা সমস্যা রয়েছে। আগামী দিনে এটাকে নিয়েও লড়াই করতে হবে। দূষণ একটা, আমি তথ্য দেখছিলাম রাজ্যসভা দূষণ ছিল, এখন দূষণ নেই, মানে অনেক কমে গেছে। দিল্লি নিয়ে সমালোচনা হয়, ডিসেম্বর মাসে 200 ক্রস করে গেছে। 200 ক্রস করে গেছিলো। তার কারণ এখানে আমাদের যে ভেহিকেল, 15 বছরের পুরনো ভেহিকেল, সেখানে কার্বন যেটা এক্সট্র্যাক্ট হয় ভেহিকেল থেকে, সেটা অনেক বেড়ে গেছে। ডিসেম্বর মাস, জানুয়ারি মাসে আমাদের কনস্ট্রাকশনের কাজ বেড়ে যায়, যেহেতু অন্য সময় আমাদের 8 মাস প্রায় বৃষ্টি থাকে। সেই ড্রাই সিজনটার সময় আমাদের কাজ বেড়ে যায়, সেখানে আমাদের যে ডাস্ট পার্টিকেল সেটা বেরোয়। প্লাস আমাদের ছিল যে
সেই সময়টা কি হয় যে প্রচুর গাড়ি ঘোড়া যাওয়া, জ্বালায় ওই ঠান্ডার জন্য, ওই যেগুলো রাস্তার ধারে জ্বালায় আর কি, আগুন জ্বালাচ্ছে, আগুন হ্যাঁ। জ্বালায়, এই সবগুলোর জন্য একটা এয়ার পলিউশনটা বাড়ে। আর আমাদের কলকাতায় যেহেতু ম্যাড্রাস বা বম্বের মতন পাশে আমাদের সি নেই, তাই আমাদের ধোঁয়াটা হাওড়া যাবে, হাওড়ার ধোঁয়া ঘুরে আবার কলকাতায় বেরোনোর জায়গা নেই। সেটা কিছুদিনের জন্য, তাও আমরা তার জন্য স্প্রিংকলার, ফগ মেশিন এগুলো দিয়ে যাতে ডাস্ট পার্টিকেলটা নিচে পড়ে যায়, সেটা আমরা প্রাণপণ চেষ্টা করে একটা জায়গায় ধরে রেখেছি। নাহলে যদি না ধরে রাখতাম তাহলে এটা দিল্লির থেকেও ভয়াবহ অবস্থা হয়ে যেত। এই হিউজ পরিকাঠামো মেনটেন করতে বা নতুন প্রকল্প আনতে যে পয়সার খরচ, এবারেও এবার ঘাটতি বাজেট পেশ করা হয়েছে। নিশ্চয়ই ঘাটতি বাজেট সবসময় থাকবে, কারণ আমাদের গভর্নমেন্ট বা কর্পোরেশন যাই বলো না কেন, সেটা একটা ওয়েলফেয়ার, উই আর ইন এ ওয়েলফেয়ার স্টেট। গরিব মানুষের, বড় লোকের কাছে ট্যাক্স নাও, গরিব মানুষকে সার্ভিস দাও, যাতে তার সামাজিক পরিকল্পনা উন্নতি হতে পারে। সেই কাজটাই করতে গেলে ঘাটতি থাকবে। ঘাটতি থাকা মানে এই না যে কর্পোরেশন ডুবে গেছে। ঘাটতি থাকা মানে কর্পোরেশন পারফর্ম করছে, যতটা ট্যাক্স আসার কথা আসেনি। কিন্তু আমি তোমায় বলছি যে এবারও কিন্তু আমাদের সারপ্লাস ট্যাক্স আছে, কিন্তু যেহেতু ওটা আমাদের অনেকটা ট্যাক্স আমরা দেখাতে পারিনি, যেহেতু ওটা একটা এমন খাতে থাকে যে খাতে ওই সাসপেন্স খাতে থাকে, সেই সাসপেন্স খাতেরটা আমরা কালেকশন ধরতে পারি না, হয় ফেরত দিতে হবে, নাহলে দিতে হবে, সাসপেন্সে রেখে দেয় টাকাটা। সেটাতেও প্রায় 300 কোটি টাকা ছিল। সেটা ধরলে সারপ্লাস হবে, কারণ 111 কোটি টাকার সারপ্লাস এই ঘাটতি ছিল, আর সাসপেন্সে 325 কোটি টাকাটা কত টাকা ছিল। আচ্ছা, এই বিষয়টা সাধারণ মানুষের কাছে ক্লিয়ার না। কিন্তু কখনো জল জমা, শহরে জল জমে না, আমি সাংবাদিক হিসেবে বলছি, শহরে এই মুহূর্তে জল জমে না। একদিনে জমেছে, তাতে মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে। একদিনে অ্যাবনর্মাল জমেছে, এবং সেটা মৃত্যু হয়েছে ইলেকট্রিফিকেশনের কারণে। কিন্তু সেটা অ্যাবনর্মাল কেস। ওই জলটা যেদিন হয়েছিল সেদিন একটা অ্যাবনর্মাল কেস, একটা লেভেল অফ জল, যেমন বৃষ্টি ভেঙে পড়েছে, সে তো কত মানুষ মারা গেছে উত্তরাখণ্ডে বৃষ্টি ভেঙে। এখানেও বৃষ্টি ভেঙে পড়েছে, যেহেতু এখানে পাকা বাড়ি, এখানে ওই ধস নামেনি, কিন্তু জল লেভেলটা এমন হয়ে গেছিলো যে লেভেলটা সিএসসিও 4 ফুটের ওপরে যে জল জমতে পারে, সেটা সিএসসিও ভাবেনি যে এলাকাগুলো জল জমেছে। সেই জায়গায় জল ঢুকে গেছে, এবং কিছু মানুষ সেই সময় বেরিয়েছিলেন যারা ইলেকট্রিফাইড। এটা অত্যন্ত দুঃখের। আমরা এখন ওটার থেকে শিক্ষা নিয়ে সিএসসিকে বলেছি একটা আরেকটু উঁচু করে যদি মিটার ঘর বা সাপ্লাই যদি করা যায়। এই ধরনের পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী কখনো কিছু বলেছেন, কোনো পরামর্শ দেওয়া? নিশ্চিতভাবে পরামর্শ দেন, উনি সবসময় ফোনে কথা বলেন। যেদিন ওইরকম মেঘ ভাঙা বৃষ্টি, সেদিন আমাকে বললেন কোথায় আছো, তাই আমি বললাম যে আমি রাস্তায় আছি। বলে সাবধানে যাস, চারিদিকে ইলেকট্রিক, আমরা দেখে যাচ্ছি আমি। কিন্তু তারপরে আমরা চেষ্টা করি যে পাম্প দেওয়া, এবং 6-8 ঘন্টার মধ্যে কিন্তু ওই পরিস্থিতি আমাদের নর্মাল করে দিয়েছি। এখানে বোম্বেতে বা অন্য অন্য জায়গায় সেটা 3 দিন থাকে, সেখানে কলকাতায় কিন্তু আমরা নর্মাল করে দিয়েছি। শেষ প্রশ্ন, 2026-এর নির্বাচনের আগে এখনও কিছুটা, একেবারেই প্রায় সময় নেই, কোথাও কি তোমার দলের আত্মসমালোচনা করার কোথাও জায়গা রয়েছে? সেটা দুর্নীতির প্রশ্নে হতে পারে বা আইন শৃঙ্খলার। দেখো, দলের মধ্যে আমি কি করব সেটা তো আর আমি তোমার প্রেসে বলবো না। দলের মধ্যে আমরা যখনই কোনো ইনফরমেশন পাই, সেটা আমার, যাকে আমি বিশ্বাস করি, যার নীতিতে আমি বিশ্বাস করি, যার আদর্শে বিশ্বাস করি, যার সাথে এত বছর ধরে রয়েছি, 90 থেকে আজ 26 কত হলো, 36 বছর, যার সাথে রয়েছি তাকেই বলি। যখনই কোনো অন্যায় দেখি তাকে বলি, এবং আমি বিশ্বাস করি মমতা ব্যানার্জি কোনোদিন অন্যায় করতে পারেন না, অন্যায়ের কখনো প্রশ্রয় দেন না। ওই আমি দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, মানে তুমি, শোভনদা, অরূপদা, 3 জনে থাকতে, এবং তোমাদের একটা মানে একটা আলাদা চার্ম ছিল আন্দোলন করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে থাকা। সেটা আস্তে আস্তে বোধহয় ভেঙে গেছে। 2019-এ শোভনদার চলে যাওয়া, তারপর থেকে সেই জায়গাটা আর নেই। কখনো মনে হয় যে মানে পুরনো দিনগুলো কথা মনে পড়ে? নিশ্চয়ই হয়। যখন আন্দোলন করেছিলাম, একটা থালায় খেয়েছিলাম, সিঙ্গুরের মাটিতে পাতা পেতে সব চাষিদের সাথে একসাথে দিনের পর দিন রাত্রিবেলা একসাথে সব ভাত, ডাল, সবজি সব মিলিয়ে একটা
কী বলে ওটা, লাবড়া মতন করে একসাথে খাওয়া, তখন একটা আলাদা চার্ম ছিল, বয়সটাও কম ছিল। আজকে বয়সও বেড়েছে, অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বও বেড়েছে, তাই সেই সময়টাও নেই একসাথে বসে আড্ডা, একসাথে বসে রাতের পর রাত রাজনৈতিক চর্চা করার সেই সময় নেই, সেই সুযোগ নেই। কখনো অভিমান হয়েছে যে কেন দিদির কাছে মেয়র হিসেবে তুমি দ্বিতীয় পছন্দ হলে? দেখো, আমি নিজেকে দিদির সোলজার ভাবি। যদি কখনো কার্গিলে লড়াই করতে বলে কার্গিলে যাব, যদি কখনো কন্যাকুমারী নিয়ে দাঁড়িয়ে থাকতে বলে কন্যাকুমারী দাঁড়াবো। আমি ছোটোবেলার থেকে একটু ডিসিপ্লিনড লোক, এবং আমি এটা বিশ্বাস করি যে মমতা ব্যানার্জি ক্যান ডু নো রং। কখনো মনে হয়েছে যে এবার দিল্লি যাওয়া উচিত? না, আমার মনে হয়নি। তার কারণ একটাই, আমার বাংলায় থাকা, পাড়ায় আড্ডা, পাড়ার ক্লাব, সমাজসেবা, মানুষের সাথে থাকা, এটা আমি দিল্লির রাজনীতিতে যাইনি কোনোদিন, কিন্তু যা গিয়ে দেখেছি যে আমার ধরনের, মানে আমি যে ধরনের মহলে বড় হয়েছি কাউন্সিলর লেভেল, সেখানে এটা ঠিক ম্যাচ খায় না। তাই আমি নিজেকে কমফোর্টেবল মনে করি। আর যদি দল বলে? দল বললে তোমার আগেও বলেছি, আমাকে যদি কোনোদিন বলে কার্গিলে যেতে কার্গিলে যাবো, কোনোদিন যদি কন্যাকুমারী বলে সেখানে যাব। মমতা ব্যানার্জি যা বলবে তাই করবো। কখনো অভিমান তো হয়েছে কখনো না কখনো? না, কোনো অভিমান হয় না, আমি চাইনি কোনোদিন। আমি বিশ্বাস করি যে যা 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 দায়িত্ব দিয়েছে নিষ্ঠার সাথে সেটা পালন করব, যাতে মানুষ খুশি হয়, আমার নেত্রী খুশি হয়। ওই যে এখন তো রোজা চলছে, এমনিতে কি খেতে পছন্দ করো? দেখো, আমরা এখন খুব সিম্পল খাই, যেরকম এই এখন গিয়ে আমি ডিনার করবো। এখন তো রোজা চলছে, হ্যাঁ, এমনিতে সাধারণত দেখো, আমার তো ফেভারিট হচ্ছে বিরিয়ানি। আচ্ছা। কিন্তু রোজার সময় খাই না, কারণ গ্যাস হতে পারে। এখন একদম ডাল ভাত মাছ 3 বেলা খেতে হয়, এই সেদ্ধ এইরকম মোটামুটি খাই, আর একটু হালিম মাঝে মধ্যে একটু খাই। খাওয়ার বিষয়ে, খাওয়া নিয়েও মানে অনেক কিছু চলছে। কিছুদিন আগেই একটা কলকাতায় রেস্টুরেন্টে কিছু ডিশ সার্ভ করা থেকে সেটা নিয়েও বিতর্ক এইগুলো তৈরি সব লেম ব্যাপার। তোমরা খবর করো বলে এটা হই 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 করো, এরকম একটা ডায়লগ আছে, बड़े बड़े शहर में छोटे छोटे चीज होते रहते हैं सेनोरिटा। DDLG। থ্যাংক ইউ। এই পডকাস্ট ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।